আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সঙ্গীন হৃদয়ানুভূতি, পর্ব সংখ্যা 15। লিখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। রুদ্র নিজের রুমে বসে মেডিকেলের কিছু ফাইল ঘাঁটছে। আগামীকাল তার দুটো সার্জারি। ইজ এ প্রফেশনাল ডক্টর, তার দায়িত্ব বরাবরই বেশি। আগামীকাল যাদের সার্জারি তাদের ফাইলগুলো চেক করছে রুদ্র। এমন সময় রুদ্রের ঘরের দরজায় নক করার শব্দ আসে। রুদ্র তার মনোযোগে ব্যাঘাত ঘটায়, ভ্রুকুটি করে তাকায় দরজার পানে। দেখতে পায় অনেক দাঁড়িয়ে। রুদ্র কুচকানো ভ্রু শিথিল করে গম্ভীর কণ্ঠে বলে, এত রাতে কোনো বিশেষ দরকার? অনেক কিছু না বলে মাথা নাড়ে। ধীর গতিতে এগিয়ে আসে রুদ্রর কাছে। রুদ্রের দৃষ্টি এখনও তার হাতে থাকা ফাইলগুলোতে। বেশ কিছু সময় পার হওয়ার পর অনিক নিজের সামনে এমন শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র আবারও গম্ভীর কণ্ঠে শুধায়, কী ব্যাপার? এখানে কি শুধু দাঁড়িয়ে থাকতে এসেছিস? কিছু বলার থাকলে বল। রুদ্রর কথা শেষ হবার সাথে সাথে অনেক শান্ত অথচ নিরেট কণ্ঠে প্রশ্ন করল, তুমি বনুকে ভালোবাসো? কথাটি কর্ণদ্বার অব্দি পৌঁছানো মাত্রই থমকে দাঁড়ায় রুদ্রর হাত দুটো। হাতের ফাইলগুলো ইতিমধ্যেই অসাবধানতায় ফ্লোরে পড়ে গিয়েছে। রুদ্রর হাত দুটো যেন বরফ এনে জমে উঠেছে। গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না তার। অনেক রুদ্রের নিস্তব্ধতা দেখে হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। অনিক আবারও একই কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই বনুকে ভালোবাসো? রুদ্র এবার নিজেকে সামলায়, বসা ছেড়ে শটান হয়ে দাঁড়ায়। ট্রাউজারে দুহাত পকেটে গুজে ভাবলেশীন ভঙ্গিতে বলে, ভালোবাসি, প্রচণ্ড রকমের ভালোবাসি। এত ভালোবাসি যতটা ভালোবাসলে পৃথিবীতে আর দ্বিতীয় কাউকে ভালোবাসার প্রয়োজন অনুভব হবে না। রুদ্রকণ্ঠ একেবারে শান্ত স্বাভাবিক। চোখে নেই কোনো ভয়, নেই কোনো সংশয়। অনেক রুদ্রর কথায় তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ায়। অবাক কণ্ঠে বলে ওঠে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি তো নিজেও জানো এর পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর। এরপরও কোনো নিজের মনের মাঝে অনুভূতির বর্ষণ ঘটাতে গেলে তুমি কি ভুলে গেছো আজ থেকে 16 বছর আগের ঠিক কি হয়েছিল এই এহসান পরিবারে? ভুলে গেছো সেই কালরাত্রির কথা? ভুলে গেছো সেদিনকার অজস্র কণ্ঠরত মুখগুলো? কিভাবে ভুলে গেলে ভাইয়া, কিভাবে? অনেকের কথা রুদ্র তার দিকে ফিরে, চোখ থেকে চশমাটি খুলে কাউচের সামনে টেবিলের উপর রাখে। আবারও শটান হয়ে দুহাত বুকে বাজ করে দাঁড়ায়। অতঃপর অনিকের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলতে থাকে, তোকে কে বলল আমি সেসব স্মৃতি ভুলে গেছি? সবটা আমার মনে আছে। রৌদ্রের কথায় অনিক এবার ভ্রু কুঁচকায়, মুখভঙ্গি যথেষ্ট গম্ভীর রেখে জিজ্ঞেস করে, মনে যদি থেকেই থাকে তাহলে কেনই বা জ্বলন্ত আঙ্গারে পা বাড়াচ্ছ? তুমি তো বেশ ভালো করেই জানো তোমার এই অনুভূতি ঠিক কতটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। অনেক এ পর্যায়ে থামে, কিছু একটা ভেবে আবারও প্রশ্ন করে, কতদিন যাবৎ পছন্দ করো ভনুকে? রুদ্র এবার ফিচেল হাসে। অনেকের চোখ থেকে চোখ সরিয়ে অন্যত্র তাকায়। তারপর কিছুক্ষণ কিছু একটা ভেবে বলে ওঠে, আয়। বলে সে রুম থেকে বের হয়ে হাঁটা ধরে ছাদের দিকে। অনেক প্রথমে বোঝে না তার কথা, কিন্তু তবুও প্রত্যুত্তরের টু শব্দ না করে চলে যায় ছাদে। অনেক ছাদে এসে দেখে রুদ্র রেলিংয়ের দাঁড়ে ঘেঁষে দাঁড়িয়ে। অনেক নিঃশব্দে পাশে এসে দাঁড়ায়। রুদ্র অনেকের উপস্থিতি টের পেয়ে দূর আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই জানতে চেয়েছিলে না তোর বোনকে কতদিন যাবৎ ভালোবাসি? তাহলে শোন, যেদিন থেকে বুঝতে শিখেছি ভালোবাসা কী, যেদিন থেকে বুঝতে শিখেছি নিজের অস্তিত্বকে, সেদিন থেকে ভালোবাসি তোর বোনকে। সে আমার জীবনের প্রথম অনুভূতি, আমার মন অরণ্যে ফুটে ওঠা প্রথম প্রণয়ের ফুল, আমার হৃদয়ে তোলপাড় তোলার প্রথম মায়াবিনী, যার চোখের দিকে তাকালে আমি রুদ্র নিজেকে হারিয়ে ফেলি। সেই হৃদয় হরণী তোর বোন। রুদ্র এবার থামে, চোখ তার এখনও দূর আকাশে। এ পর্যায়ে মনে হচ্ছে গলাটা কেমন ধরে আসছে, তার বুকটা কেমন অসহ্য যন্ত্রণা হচ্ছে এখন। রুদ্র হাত রাখে তার হৃদয়টাতে, হৃদয়টার ওপর। ধরে আসা কণ্ঠ ফুঁড়ে আবারও বের হয়ে আসে কিছু অপ্রকাশিত অনুরক্তি। অনিক রে, আমি তো ইচ্ছে করে তোর বোনটাকে ভালোবাসতে চাইনি রে, কিন্তু আমার এই অবচেতন হৃদয়টা ওর জন্যই কেবল উত্ত্যক্ত করতো আমায়। এমনও যে আমি ওকে ভুলবার চেষ্টা করিনি, বিশ্বাস কর, বহুবার চেষ্টা করেছি ওকে ভুলে যেতে, কিন্তু যতবার এমনটা চেষ্টা করেছে ঠিক ততবারই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।
ওকে এক অমীমাংসিত প্রলয় ওঠে। আমি নিজেকে অনেক সংযত করতে চেয়েছি পরিবারের কথা ভেবে, কিন্তু ফলাফল প্রতিবারই শূন্য। অনিককে হারিয়ে ভুলে অরিনকে হারিয়ে ভুলে যাওয়ার কথা ভাবলে দূর স্বপ্নেও আনতে পারি না আমি। আচ্ছা, আমি কি করব বল না? আমি তোকে ছাড়া বাঁচব না রে। মরে যাব আমি, একেবারে মরে যাব। অনেক এতক্ষণ যাবৎ নিস্তব্ধ হয়ে শুনছিল রৌদ্রের কথাগুলো। হঠাৎ রৌদ্রের শেষ কথাগুলো শুনে তার কাঁধে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে ওঠে, না ভাই, এভাবে বলো না, কিচ্ছু হবে না তোমার। রৌদ্র এবার চোখ বন্ধ করে নেয়, চেষ্টা করে নিজেকে স্বাভাবিক করতে। অনেক আবারও আগের নিয়ে বলে, ভাইয়া, আমি প্রথম যখন বুঝতে পেরেছিলাম তুমি অরিনকে পছন্দ করো, বিশ্বাস করো, আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরও বনুর প্রতি তোমার অবসেশন ঠিক কতটা প্রখর তা আমি দেখেছি। এখন তোমার কথা শুনে আমি নিঃসন্দেহ বলতে পারি তুমি আমার বনুকে ঠিক কতটা ভালোবাসো। কিন্তু ভাইয়া, তুমি না হয় ওকে ভালোবাসো, কিন্তু ও তো তোমায় ভালোবাসে না। অনেকের কথায় রুদ্র এবার ঠোঁট কামড়ে হাসে, বিরাট আত্মবিশ্বাসের সাথে বলে, যদি বলে তোর বোনও আমাকে ভালোবাসে তখন? অনিক এবার চমকে ওঠে, চোখ বড় সড়ো করে বলে ওঠে, মানে তুমি এতটা শিওর কী করে? রুদ্র এবার পেছন ঘুরে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে ভাবলেশীন ভঙ্গিতে বলতে থাকে, আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আমি বলবো তোর বোনও আমাকে ভালোবাসে। তবুও তোর বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারিস। অনেক অবিশ্বাস্য কণ্ঠে বলল, ইম্পসিবল, ও তোমায় ভালোবাসবে মানে? আমি তো কখনো এমনটা খেয়ালই করিনি ওর মাঝে। রুদ্র আবারও ভাবলেশীন কণ্ঠে বলল, সেটা তোর দুর্ভাগ্য, তুই খেয়াল করিসনি। অনেক এবার চিন্তায় পড়ে যায়, ঘাড়ে হাত দিয়ে ম্যাসাজ করতে করতে বলল, ভাইয়া, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে এহসান পরিবারে আবারও যে একটা ঝড় আসতে চলেছে এটা আমি কনফার্ম। রুদ্র এবার থমকায়, অনিকের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, তোর কি মনে হচ্ছে আমি তোর বোনকে ভালো রাখতে পারবো না, বা তাকে যে কোনো সমস্যা থেকে আগলে রাখতে পারবো না? এরূপ কথায় অনিকের ঘাড়ে থাকা হাতটি নেমে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজে আমতা আমতা করে বলতে লাগলো, ইয়ে না মানে, আমি এমনটা ভাবিনি ভাইয়া। আসলে আমি ভাবছি তুমি কিভাবে সবাইকে ম্যানেজ করবে। আদৌ কি আমাদের পরিবারে এটা সম্ভব? রুদ্র ফিচেল হাসে, গার এদিক ওদিক বাঁকিয়ে বলে, এসব সময় আসলে দেখা যাবে। আপাতত এই বিষয়টা শুধু নিজের অবধিই রাখবি। গট ইট। অনেকেও মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কিন্তু তার মনে এখনও কিছু একটা সন্দেহ থেকেই যায়। তাই সে রুদ্রকে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে, ভাইয়া, তোমার কথা মতো অরিনও যদি তোমায় ভালোবাসে তাহলে বিশ্বাস করো, আমি অনেক খুশি হব। কেননা এখন আর আমার এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি তোমার ভালোবাসাকে শত প্রতিকূলেও আগলে রাখবে এবং পরিবারের বিরুদ্ধেও যাবে না। কিন্তু যদি অরিন তোমায় ভালোবেসে না থাকে তাহলে আমি কিন্তু আমার বোনকে কোনো প্রকার জোর করতে দেব না, বলে দিলাম। রুদ্র ভ্রুকুটি করে তাকায়, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, তুই কি আমায় থ্রেট দিচ্ছিস? অনেক জিভ কাটে, তড়িঘড়ি করে নিজেকে শুধরে নেবার ন্যায় বলে ওঠে, আরে না, ছিছি, কি বলছো এসব? আমি তো ওই অরিনের মতামতের বিষয়টাই বলছিলাম আর কি। এ পর্যায়ে রুদ্র বাঁকা হাসল, এক অবাধ আত্মবিশ্বাসের সহিত বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সমন্দি সাহেব। অনেক হঠাৎ হো হো করে হেসে ওঠে, দুম করে জড়িয়ে ধরে রুদ্রকে। রুদ্রের কানে কানে ফিস ফিস করে বলে ওঠে, বাহ, তোমার মুখে এই ডাক তো বেশ লাগলো। রুদ্র মুচকি হাসে, অনেকের পিঠে হালকা চাপড় দিয়ে বলল, হয়েছে, এবার থাম। অনেক আস্তে ধীরে ছেড়ে দেয় রুদ্রকে। প্রায় মিনিট পাঁচেক পর তারা চলে আসে ছাদ থেকে, তারপর চলে যায় যার যার রুমে। এটা পর্ব 16। রুদ্র নিজের রুমে এসে কাউচে গায়ে এলিয়ে বসে, ফ্লোরে পড়ে থাকা ফাইলগুলো এক এক করে গুছিয়ে নেয়। ফাইলের একাংশ চোখ বোলাতে হঠাৎ অরিনের স্নিগ্ধ মুখশ্রীটি কল্পনার মানসপটে ভেসে ওঠে। রুদ্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফাইলগুলো সরিয়ে দেয়। তার যে আর ভালো লাগছে না কাজ করতে। রুদ্র কাউচে থেকে উঠে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। মিনিট খানেক পর পাশ হাতড়ে মোবাইলটি খুঁজে নেয় হাতে। ফোনের লক খুলতে গিয়ে এক মুচকি হাসি দেখা মেলে তার চেহারায়। ফোনের লকটি যে অরিনের নামে দেওয়া, যদিও নাম্বারের সাহায্যে দেওয়া, যা সহজেই কেউ ধরতে পারবে না। রুদ্র ফোন ওপেন করেই চলে যায় গোপন একটি ফোল্ডারে।
সেখানেও বরাবরের মতো পাসওয়ার্ড লক দেওয়া। রুদ্র দক্ষতার সাথে সেটিকে আনলক করতে তার সামনে বেশি ওঠে এক মায়াবীর অসংখ্য হাস্যোজ্জ্বল ছবি। রুদ্র মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিগুলোর দিকে। হাত বেরিয়ে আজকে তোলা একটি ছবি ওপেন করে সে। সেখানে দেখা যায় অরিন মাথায় দেয়া সেই লাল গোলাপটি গাউনটি, গাল ফুলিয়ে বুকে দুহাত গুজে বাঁদিকে তাকিয়ে আছে। রুদ্র ছবিটি অরিন অলক্ষেই তুলেছে। অরিন এসবে এমন অসংখ্য ছবি সে যখন তখন গোপনে নিজে ক্যামেরাবন্দি করেছে। কোনো কোনো ছবিতে অষ্টাদশীর গাল ফুলিয়ে তো কোনোটাতে খিলখিল করে হাসিতে। রোজ রাতে এই ছবিগুলোর সাথে মনের হাজারো অব্যক্ত অনুভূতি প্রকাশ না করলে রুদ্রর চোখে যেন ঘুমই আসে না। আজকেও যে তার ব্যতিক্রম নয়। রুদ্র অরিনের ছবির দিকে মোহগ্রস্ত নয়নে তাকিয়ে থেকে বলতে থাকে, কি আছে তোর মাঝে সানশাইন? তোকে কাছে পেতে এতটা বেকুল লাগে কেন নিজেকে? কি করে সামলাতে নিজেকে বলতো, কি করে সামলায় নিজেকে? তুই সামনে আসলে ইচ্ছে করে তোকে নিজের খুব কাছে করে নিয়ে আসতে, খুব কাছে, এতটা কাছে যতটা কাছে আসলে তোর নিঃশ্বাসের প্রতিটা শব্দ আমার কর্ণগোচর হবে। রুদ্র কিছুটা থামে, চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে। বিছানায় চিত হয়ে শুয়ে আবারও ফোনের মুখ সামনে ধরে। এবার অনেকের ছবিটি দেখতে দেখতে তারপরও একটা দুটা পরপর কয়েকটা চুমু খায় সে। প্রায় কিছুক্ষণ পর থেমে গিয়ে ফোনটিকে বুকের উপর চেপে ধরে রৌদ্র। হাত দুটোকে মাথার নিচে রেখে আয়েশ করে শুয়ে আবারও চোখ বন্ধ করেও মুখে স্মিথ হাসি টেনে বলে, সানশাইন রে, দেখ তুই কাছে না থাকায় আপাতত আমার কি হাল হয়েছে। রোজ তোর বদলে নিয়ম করে তোর ছবিগুলোকে চুমু খাই আমি। হাহ, কবে যে আজ তো সানশাইনটাকে পাবো কথা দিচ্ছি। যেদিন তোকে পাবো সেদিন থেকে একটা মুহূর্ত তোকে চুমু ছাড়া রাখবো না। নিজের এমন অদ্ভুত কথায় নিজেই এক মনে হেসে যাচ্ছে রুদ্র। আবার পরক্ষণেই ভাবছে, আচ্ছা, সানশাইন যদি এসব কথা শুনতো বা কখনো যদি জানতে পারতো ওকে নিয়ে আমি ঠিক কেমন চিন্তা ভাবনা করি, তাহলে ওর মুখভঙ্গি কেমন হতো? নিশ্চয়ই লজ্জায় মূর্ছা যেত। ইস, তার যে এখন বড্ড ইচ্ছে করছে সে লজ্জা মূর্ছা যাওয়া চেহারাটা সচক্ষে অবলোকন করতে। রুদ্র এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ গলার সুর টানে। এক মনে চোখ বন্ধ করে অরিনের মায়াবী মুখ আদলটি চিন্তা করে গাইতে শুরু করে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললি ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর ও সুরে গিটারটায় সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। যাক, পুরোটা গান দেওয়া আছে, আসলে আমি পারি না গান গাইতে। গাওয়া শেষ করে রুদ্র একটি কনিষ্কে বুকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে থাকে, ভালোবাসি সানশাইন, খুব ভালোবাসি তোকে। অতঃপর এসব বলতে বলতে পাড়ি জমায় ঘুমের রাজ্যে। পরদিন ভোরে অরিন নামাজ পড়ে বাগানে এসেছে হাঁটতে। গত রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে বিধায় আজ এত সকালে উঠতে পেরেছে। অরিন কিছুক্ষণ হেঁটে বাগানের কাঠগোলাপ গাছটির সামনে এসে দাঁড়ায়। কেন যেন তার খুব ইচ্ছে করছে এই ফুল কানে গুঁজতে। তাই যেই ভাবা সেই কাজ, সেখান থেকে দুটো ফুল ছিঁড়ে নিজের কানে গুঁজে নেয় সে। হুট করে তার মনে আফসোস জন্মে, ইস,
কেন মোবাইলটার সাথে আনলো না? মোবাইলটা কাছে থাকলেই তো একটা সেলফি তুলতে পারতো, দেখাতে পারতো নিজেকে এই মুহূর্তে কেমন লাগছে। অরুণের এসব চিন্তাভাবনার মাঝে সেখানে উপস্থিত হয় রাফিয়া বেগম। মেয়েকে দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করেন, কী ব্যাপার, আমার পরিটা এত সকালে এখানে যে? অরিন তার মায়ের কণ্ঠ পেয়ে হকচকিয়ে যায়। ভাবনা সুতো ছিঁড়ে বেরিয়ে আসে বর্তমানে। পেছন ফিরে দেখতে পায় মার বড় মাকে। রাফিয়া বেগম অরিনকে এমন হকচকিয়ে যাওয়ায় ভ্রু কুঁচকায়। তিনি কিছু বলবেন তার আগে অরিন বলে ওঠে, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং বড় মা। আসলে গতকাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই আজ সকাল সকালই ঘুম ভেঙে গিয়েছে। জুবাইদা বেগম অরিনের কথায় মৃদু হাসলেন। এগিয়ে সে অরিনের থুতনিতে ধরে মুখটি উঁচিয়ে বলেন, বাহ, আমার অরি সোনাকে বেশ মিষ্টি লাগছে তো। তা ছবি তুলেছিস? অরিন তা বড় মায়ের মুখ নামিয়ে নেয়, গাল ফুলিয়ে বলে, আর বলো না বড় মা, নিচে এসেছি কিন্তু ফোনটা আনেনি, তাই তো একটা ছবিও তুলতে পারলাম না। জুবাইদা বেগম অরিনের কথায় আবারও হাসলেন। অরিনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে বলেন, আহারে, থাক থাক মা, মন খারাপ করিস না। তুই উপরে গিয়ে না হয় ছবি তুলে নিস, কেমন? অরিনও তার বড় মার কথায় সম্মতিসূচক মাথা ঝাঁকায়। অন্যদিকে রাফিয়া বেগম হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে ওঠেন, হ্যাঁ রে অরি, তুই পায়েল কিনেছিস? অরি তার মায়ের কথায় ভরকে যায়। ভরকে যাওয়ার কণ্ঠে বলে, মানে? রাফিয়া বেগম অরিনের কাছে এসেন, স্বাভাবিক গলায় বলতে লাগলেন, আসলে তোর আব্বু কদিন যাবৎ বলছিল তোকে নাকি পায়েল বানিয়ে দেবেন, কিন্তু কাজের চাপে যেতে পারিনি, তাই তাই তো তোর আব্বু রোদকে বলে দিয়েছিল তোকে গিয়ে তার পছন্দ মতো একজোড়া পায়েল বানিয়ে আনতে। এখন বলো তুই এনেছিস পায়েল? অরিনার মায়ের কথায় চান পরাণ অবাক হলো। অবাক কণ্ঠে প্রশ্ন করলো, আব্বু বলেছিল পায়েল আনতে? রাফিয়া বেগম ভ্রু কুঞ্চন করে বলল, হ্যাঁ, কেন তুই আনিসনি? অরিন তড়িঘড়ি করে মাথা ঝাঁকায়, পায়েল উপর থেকে সালোয়ারটা কিছুটা উঁচিয়ে ধরে, অতঃপর স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ এনেছি তো, এই দেখো। রাফিয়া বেগম মেয়ের পায়ের দিকে তাকালেন। ফর্সা পায়ে পায়েলগুলো বেশ মানিয়েছে। মনে মনে কয়েকবার মার্শাল্লাহ বললেন তিনি। অপরদিকে জুবাইদা বেগম অরিনের পায়েলের দিকে তাকিয়ে বেশ উৎফুল্লতার সহিত বললেন, মার্শাল্লাহ অরি, তোর পছন্দ দারুণ, খুব সুন্দর হয়েছে পায়েলগুলো, বেশ মানিয়েছে তোকে। অরিন তার বড় মার কথায় মৃদু হাসল, মনে মনে বলল, ভালো তো হবেই বড় মা, তোমার ছেলের পছন্দ বলে কথা, তার পছন্দ কি আর খারাপ হতে পারে? জুবাইদা বেগম আর রাফিয়া বেগম আরও কিছু টুকটাক কথা বলে চলে আসে সেখান থেকে। তাদের আবার সকালের আয়োজন সারতে হবে। ইতিমধ্যে বাড়ির কর্তারা চলে এসেছে মর্নিং ওয়াক সেরে। অরিন আর বাগানে না যেয়ে চলে আসে বাড়ির ভেতর। ড্রয়িং রুমে বাবা চাচাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায়। অরিন নিজের রুমের উদ্দেশ্যে চলে যায়, রুমের দিকে যাবে, এর মধ্যেই রুদ্র নিজের রুম থেকে বের হয়। দুজনের এক মুহূর্তের জন্য চোখাচোখি হয়। সহসা অরিন চোখ নামিয়ে নেয়, মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রয় রুদ্রের সামনে। এ কি, তার পা দুটো মনে হচ্ছে কেমন বরফের মতো জমে গিয়েছে এখানে। মনে হচ্ছে এখান থেকে নড়বার একটুকু শক্তিও তার মাঝে নেই। অরিন হাঁসফাঁস করতে করতে সেখান থেকে সরে আসবার জন্য উদ্যত হতে পেছন থেকে এক বাড়িক্ষে কণ্ঠস্বর কানে আসে তার। কানে পিঠে কি দিয়েছে সেগুলো? আবারও থমকে দাঁড়ায় অরিনের পদযুগল। মাথা নিচু করেই জবাব দেয়, ইয়ে মানে ফুল। রুদ্র নিঃশব্দে মুচকি হাসল। পরক্ষণেই তা মিয়ে যায় গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ ফুল, তা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলো তুই গাছ থেকে ছিলে কেন? অরিন এবার আমতা আমতা করে, এখন কি জবাব দিবে সে? সে কি বলবে যে আমার খুব ইচ্ছে করছিল এগুলো কানে পিঠে গুঁজে দিতে, তাই ছিঁড়েছি? না, রুদ ভাইয়ের মুখের উপর এসব কথা কিভাবে বলবে সে? এ তো কি তার দ্বারা সম্ভব? অরিন কোনো রকমে সাফাই দেওয়ার নেই বলল, আরে আসলে রুদ ভাই, এমনি ছিঁড়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও ছিঁড়ব না। হ্যাঁ, আপনি বললে এক্ষুনি খুলে ফেলছি। বলে ফুলগুলো খুলে ফেলতে উদ্ধত হলে রুদ্র হাতটি খপ করে ধরে ফেলে। রুদ্রের এহেন কাণ্ডে অরিন ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকায়। রুদ্র মনে মনে বেশ মজা নেয় অরিনকে দেখে, অথচ বাইরে থেকে একদম স্বাভাবিক সে। অতঃপর ভ্রুক্ষেপহীনভাবে অরিনের গালের উপর পড়ে থাকা চুলগুলো হাতের আঙুলের সাহায্যে কানে পিছে গুঁজে দেয়। অরিন যেন রুদ্রের আঙুলের স্পর্শ পাওয়া মাত্রই মৃদু কেঁপে ওঠে।
অরিন তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলে। রুদ্র অরিনের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে বলে, সুন্দর লাগছে, এভাবে না হয় থাকো। কথাটি বলে অরিনকে ছেড়ে দিয়ে গটগট পায়ে অরিনের পাশ কাটিয়ে হেঁটে চলে যায় রুদ্র। এদিকে অরিন এখনো বিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে আছে জায়গাটিতে। তার হাত পা এখনো কাঁপছে। এক মৃদু ঝংকার বয়ে যাচ্ছে সারা শরীরে। অষ্টাদশীর অবচেতন মন এখনো বারংবার বেজে চলেছে। রুদ ভাই সত্যি আমার প্রশংসা করেছে? আমি কি সবটা ঠিক শুনলাম? ওরে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, অথচ এখন কি আর তা সম্ভব? অনেক কেবলই নাস্তা সেরে অফিসের উদ্দেশ্যে বাড়ির বাহিরে পা বাড়িতে অমনি পেছন থেকে তাশরিফ সাহেব তাকে ডাক দেয়। অনিকও থেমে গিয়ে পেছন ফিরে মুখ একটি মিষ্টি হাসি টেনে বলে, কি হয়েছে চাচ্চু, কিছু বলবে? তাশরিফ সাহেব অনিকের নিকট এসে দাঁড়ায়। সে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলে, অনিক, আমার গাড়িতে একটা প্রবলেম হয়েছে, তুই কি আমাকে ভার্সিটি একটু ড্রপ করে দিতে পারবি? এখন রিক্সার জন্য ওয়েট করলে বেশ লেট হয়ে যাবে, কেননা আজকে আবার ক্লাস এক্সাম নেব তাই। অনেক তাকে কথার মাঝে থামিয়ে দেয়, অন্তত বিনম্রতার সহিত বলে, আরে এখানে বলার কি আছে, চলো উঠে পড়ো, ড্রপ করে দিচ্ছে। তাশরিফ সাহেব আর অনিকের কথা মৃদু হাসলেন, হাতে ব্যাগটি নিয়ে উঠে বসলেন গাড়িতে। অনিক আর লেট না করে গাড়ি স্টার্ট দেয়। প্রায় 30 মিনিট পর অনিক তাশরিফ সাহেবের কলেজের সামনে গাড়ি থামায়। তাশরিফ সাহেব অনিকের কাছ থেকে বিদায় নিয়ে কিছুটা ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে যান ভার্সিটির ভেতরে। অনিক তার চাচ্চু চলে যাওয়ার পথে পর গাড়ি ঘুরিয়ে নিয়ে হঠাৎ তার চোখ পড়ে পাশের সিটে। তাশরিফ সাহেব তার ব্যাগটা গাড়িতেই ফেলে গিয়েছেন। অনেক ভাবে হয়তো ব্যস্ত থাকায় দরুন ভুলে গেছে ব্যাগটা। অনেকও আর দেরি না করে ব্যাগটি হাতে নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি থেকে। অনেক ভার্সিটির ভেতর ঢুকে সোজা ক্যাম্পাসের দিকে হাঁটে। উদ্দেশ্য তাশরিফ সাহেবের টিচার্স রুম। এর আগে বেশ কয়েকবার এখানে এসেছে অনেক, তাই তো চিনতে খুব একটা অসুবিধা হয় না তার। ক্যাম্পাসের ৩য় তলার একেবারে কর্নার সাইডের রুমটি টিচার্স রুম। অনেক লিফটের মাঝে দাঁড়িয়ে থেকে আপাতত সেখানে শিক্ষার্থীদের প্রচুর ভিড়, তাই সে লিফটের আসানা থেকে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। একতলা বেয়ে দোতলায় যেই না উঠতে যাবে অমনি কেউ হুড়মুড়িয়ে তার গায়ের উপর পড়ে। অনেক তৎক্ষণাৎ নিজের ব্যালেন্স হারিয়ে এক সিঁড়ি নিচে নেমে গিয়ে এক হাত সিঁড়ির হাতলে চেপে ধরে অন্য হাত গিয়ে আগন্তুককে আগলে ধরে। ইতিমধ্যেই তার হাত থেকে ব্যাগটি নিচে পড়ে যায়। প্রায় মিনিট খানেক পর আগন্তুক সাথে সাথে ছিটকে দূরে সরে দাঁড়ায়। অনিকও সোজা হয়ে দাঁড়ায়। পড়ে যাওয়া ব্যাগটি উঠিয়ে হাত দিয়ে ঝাড় দিতে দিতে চোখ উঠিয়ে সামনে তাকায়। মুহূর্তে অনিকের চোখ আটকে যায় সামনে দাঁড়ানো অপূর্ব সুন্দরীর দিকে। হলুদ ফর্সার মুখের আদল, বীতসহস্র চাহনি, একটু পরপর যে কিনা নিজের ওপর ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরছে। টকটকে লাল ঠোঁটজোড়া যেন তাকে বড্ড ঘায়েল করেছে। গরমে ঘেমে যাওয়া কপালে জমেছে বিন্দুমিত্র ঘামের ফোঁটা। সেই সঙ্গে লেপ্টে আছে অসংখ্য ছোট ছোট চুল। রমণীকে দেখে এই মুহূর্তে যেন অনেকের চোখ ফেরানো দেয়। হঠাৎ তার ঘোর ভাঙে এক মিষ্টি সুমধুর কণ্ঠস্বর, এই যে আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন? মেয়েটির কথায় অনেকের হুঁশ ফিরে এতক্ষণে। হাহ, কি ছিল এই ডাকটা! ওর কান দুটো যেন আবারও শুনতে মরিয়া হয়ে উঠেছে। এই মেয়েটির কণ্ঠস্বর অনেক কোনো রকমে বলল, হুম। মেয়েটি অনেকের কথায় আবারও ঠোঁটে ঠোঁট চেপে হাতে হাত কসলাতে কসলাতে বলল, আপনি কি ব্যথা পেয়েছেন? অনেক আবেশে চোখ বন্ধ করে নেয়। আহ, কি সুন্দর মিষ্টি কণ্ঠ! এত ভালো লাগছে কেন ওর ডাকটা? অনেক নিজেকে ধাতস্থ করে। মেয়েটি আরও কিছু কথা শুনতে ইচ্ছে করছে তার, তাই সে মনে মনে দুষ্টু হেসে গলা হালকা খাকারি দিয়ে বলল, হ্যাঁ পেয়েছি তো ব্যথা। মেয়েটি অনেকের এহেন কথায় খানিকটা চিন্তিত হয়ে যায়। মৃদু কণ্ঠে বিচলিত হয়ে বলতে থাকে, কোথায় লেগেছে আপনার? খুব ব্যথা পেয়েছেন? আমি সত্যিই দুঃখিত, আমি আপনাকে মোটেও ইচ্ছে করে ব্যথা দিইনি আসলে। তখন বলতে গিয়ে থেমে যায় মেয়েটি। কোনো এক অজানা বিষয়ে হাঁসফাঁস করতে থাকে ও। সবটা অবশ্য অনেকের চক্ষু এড়ায়নি। অনেক বেশ বুঝতে পারছি মেয়েটা কিছু একটা হয়েছে। অনেক এবার নিজে থেকে জিজ্ঞেস করে, আচ্ছা তখন এভাবে ছুটেছিলেন কেন? আমি যদি না থাকতাম তাহলে তো ইতিমধ্যে তোমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। আমি কি জানতে পারি এমন করার কারণটা? মেয়েটি যেন এবার আরও নিজেকে গুটিয়ে নেয়। আমতা আমতা করে বলতে থাকে, না আসলে তেমন কিছু না, আমি একটু তাড়াহুড়োয় ছিলাম তো।
তাই আর কি। অনেক মেয়েটিকে ভ্রুকুচকে তাকায় তার দিকে। অনেক কেমন যেন বিশ্বাস হচ্ছে না মেয়েটির কথা, কেননা মেয়েটির মুখভঙ্গি এরকম কথা বলছে অথচ চোখে অন্যরকম। অনেক ভ্রুকুটি করে জিজ্ঞেস করে, আর ইউ শিওর? মেয়েটি পরপর মাথা জাগায়, তড়িঘড়ি করে অনিককে সরি বলে তাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় সে। অনেক এখনও মেয়েটি যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে মেয়েটি এমন বিহেভিয়ার করছিল কেন। অনিকের এমন ভাবনার মাঝে হঠাৎ তার মনে পড়ল এক অদ্ভুত প্রশ্ন জাগলো। আচ্ছা, আমি যে এই মেয়েটাকে নিয়ে এতটা কৌতূহলী হচ্ছে কেন? হঠাৎ কি হলো আমার? নিজের এমন ভাবনায় নিজেই অবাক হয় অনেক। তারপর আর কিছু না ভেবে চলে যায় তাসিফ সাহেবের কাছে। আহিয়ার মাহিয়া কলেজ ক্যাম্পাসের করিডোরে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। আজকে তাদের ক্লাস নেই। স্যার লিভে আছেন। তাই তো দুবোন এক এটা সেটা বলে সময় কাটাচ্ছে। কথার মাঝে হুট করে আহিয়া বলে ওঠে, মাহি, চল একটু সামনে শপিং মলটায় যাই। ওটাতে রিসেন্ট ওপেনিং হয়েছে। আজ যেহেতু বন্ধ আছে, চল না সেখানে একটু ঘুরে আসি। আহিয়ার কথায় মাহিয়া নিজের চশমা খুলে হাতে নেয়। অনীহা কণ্ঠে বলে ওঠে, না রে আহি, আমার মোটেও ইচ্ছে করছে না যেতে। এক কাজ কর না, তুই তিন্নিকে নিয়ে ঘুরে আয়। সে জায়গায় আমি না হয় ততক্ষণে লাইব্রেরিতে গিয়ে একটা বই পড়ি। মাহিয়ার কথায় চোখ মুখ কুঁচকায় আহিয়া। মুখভঙ্গিতে একরাশ বিরক্তিতে এনে বলে, ওরে আমার বিদ্যাসাগরের বড় ছেলের ঘরের মেজ ঘরের ছোট ছেলের সর্বকনিষ্ঠ হবু বউ, রাখ তোর পড়ালেখা। খালি সারাদিন বই পড়া ছাড়া অনেক কিছু আছে লাইফে, ওকে? চল আমার সাথে। বলি হাত ধরে টানতে থাকে আহিয়া, কিন্তু মাহিয়া বরাবরই নাক কচকে করেছে আহিয়ার কথায়। সে শেষবার বিরক্ত হয়ে আহিয়াকে বলে ওঠে, ওকে ফাইন, তোর যা ইচ্ছে কর, আমি যাচ্ছি, বাই। মাহিয়াও তাকে বাই বলে চলে যায় লাইব্রেরিতে। মাহিয়াদের কলেজ থেকে মাত্র মিনিট দুয়েক দূরত্ব অবস্থান লাইব্রেরির। মাহিয়া লাইব্রেরিতে ঢুকে নিজের নামে এন্ট্রি করে চুপচাপ চলে যায় নিজের পছন্দের বইয়ের কর্নারে। মাহিয়া কয়েকটা উপন্যাসের বই হাতড়িয়ে নিজের কাঙ্ক্ষিত বইটি খুঁজতে পায়, কিন্তু অনেক খুঁজতে সে কোথাও বইটি পায় না। তাই মাহিয়া অন্য একটি বই বের করে লম্বা গোল টেবিলের এক কর্নারে বসে পড়ে। মাহিয়া বেশ মনোযোগ সহকারে বইটি পড়ছিল। এমন সময় কেউ একজন ফিসফিস করে তাকে ডেকে ওঠে, এই যে মিস, শুনছেন? মনোযোগে ব্যাঘাত ঘটায় মাহিয়া ভ্রুকুটি করে সামনে তাকায়, দেখতে পায় চশমা পরা একটি ছেলে তার দিকেই তাকিয়ে আছে। মাহিয়াও তার মতোই ফিসফিস করে বলে, যে বলুন। ছেলেটি মাহিয়ার কথার চমৎকার হাসল। মাহিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার হাসির দিকে। ছেলেটা আগে ফিসফিস করে বলে ওঠে আগে নয় ফিসফিস করে বলে ওঠে, আপনি আমাকে আপনার হাতের বইটি দিতে পারবেন প্লিজ? আসলে আমি এই বইটি না পেয়ে অন্যটি পড়েছি। মায়ে অবাক হয় ছেলেটির কথায়। বইটি তো সেলফি ছিল, তাহলে ছেলেটি কেন বলল সে খুঁজে পায়নি? এখন তার কাছে থেকে বইটি নিতে যাচ্ছে, এটা আবার কেমন কথা? মাহিয়া চোখ মুখ শক্ত করে বলল, দেখুন মিস্টার, আমি যেহেতু বইটি আগে নিয়েছি তাই এটা যতক্ষণ না পড়া হচ্ছে ততক্ষণ আপনার কাছে দিতে পারবো না, পারছে না, সরি। ছেলেটি যখন নাছোড়বান্দা, সে আবারও মাহিয়াকে অনুনয় করতে থাকে বইটির জন্য। মাহিয়া এ পর্যায়ে প্রচুর বিরক্ত হয়। সে বইটি হাতে নিয়ে লাইব্রেরিয়ানের কাছে যায়। বইটি কার্ডে এন্ট্রি করিয়ে সেখান থেকে বেরিয়ে আসে মাহিয়া। কলিটি ধরে হাঁটতে থাকে। পেছন থেকে আবারও কারো ডাকা শব্দ ভেসে আসে তার কানে। মাহিয়া এবার চোয়াল শক্ত করে পেছন ফিরে তাকায়। ছেলেটি দৌড়ে মাহিয়ার সামনাসামনি এসে দাঁড়ায়। ছেলেটি তার কাঁধে ব্যাগটিকে হালকা টেনে বলতে থাকে, মিস, আই নো I'm irritating you, but I really need this book. মাহি এবার আর চুপ থাকতে পারলো না। সামান্য বিরক্ত হয়ে বলতে লাগলো, দেখুন মিস্টার, আপনার যদি বই এতই প্রয়োজন হয় তাহলে আগে নিলেন না কেন? বইটিকে সেলফি ছিল, তাই না? ছেলেটি যেন এই কথারই অপেক্ষায় ছিল। সে অন্তত শীতল কণ্ঠে বলল, মিস, আপনি ভুল ভাবছেন। আসলে আপনি যখন সেলফের কাছে দাঁড়িয়ে বই খুঁজছিলেন তখনই আমি লাইব্রেরিতে ঢুকি, আর বইটি আমার নেওয়ার আগে আপনি হাতে নিয়ে নেন, যার জন্য আমি তখন চাইলেও নিতে পারিনি। আসলে এই বইটির ক্লাইম্যাক্সের জন্য আমি যথেষ্ট উদ্বিগ্ন ছিলাম,
তাই আপনাকে এতটা বিরক্ত করেছি। এখন আর দরকার নেই আমার। আমি না হয় আপনার পড়ার পরই পড়ব। আসছি এখন। আল্লাহ হাফেজ। ছেলেটি পেছন না তাকিয়ে সামনে এগিয়ে যায়। এদিকে মাহি এখন সেখানটায় দাঁড়িয়ে ভাবছে সে কি একটু বেশি কঠোর হয়ে গেল। এমনিতেও এই বই তার পছন্দ ছিল না, সে চাইলেই তো পারতো ছেলেটিকে বইটি দিতে, কিন্তু সে কি করলো? নিজের সোকল ইগোর জন্য এতটা কঠোর বিহেভ করলো। মাহিয়ার প্রচুর গিল্টি ফিল হচ্ছে। সে আর কিছু না ভেবে এক প্রকার ছুটে যায় ছেলেটির খুঁজতে। লাইব্রেরির সরু করিডোরের এদিক ওদিক দেখে ছেলেটি কোথাও পায় না ও। তাই সে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে যেই না হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়তে নিবে, অমনি একজোড়া বলিষ্ঠ হাত তাকে আঁকড়ে ধরে। ঘটনার আকস্মিকতায় মাহিরা চোখ খিচে বন্ধ করে নেয়। বুকটা এখনও ধুরু ধুরু করে কাঁপছে মাহিয়ার। অর্ধেক ঝুলে থাকা অবস্থায় হুট করে তার কানে আসে একটি নিরেট কণ্ঠস্বর। মিস আর ইউ মিস মিস আর ইউ ওকে? মাহিয়া তৎক্ষণাৎ চোখ খোলে। নিজেকে এমন ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে সাথে সাথে সোজা হয়ে দাঁড়ায়। সামনে তাকিয়ে দেখে সে লাইব্রেরির ছেলেটি। সঙ্গে সঙ্গে চোখ মুখ লেপটে যায় একরাশ ইতস্ততা। মাহিরা কিছু বলার পূর্বে ছেলেটি আবারও চমৎকার হেসে প্রশ্ন করলো, মিস, আপনি কোথাও বেতা পেয়েছেন? মাহিয়া এবার সাথে সাথে মাথা নাড়িয়ে না বোঝায়। কাল বিলম্ব না করে ব্যাগ থেকে উপন্যাসের বইটি বের করে ছেলেটির সামনে এগিয়ে দেয়। অতঃপর স্বাভাবিক ভঙ্গিতেই বলতে থাকে, এই নিন আপনার বই, আপনি আগে পড়ুন, তারপর আমাকে দিয়েন। ছেলেটি মাহিরের কথায় চোখ সরু করে তার দিকে তাকায়। শীতল কণ্ঠে বলে ওঠে, কিন্তু আমি তো এখন চাচ্ছি না, আপনার বই আপনিই রাখুন, পড়া শেষ হলে আমায় দিয়েন। মাহিরের শান্ত থাকে মেজাজটা মুহূর্তেই চটে যায়। এমনিতেও গিল্টিনেসের জন্য মনটা কেমন করছে। তারপরও যে লোকটা এমন ভদ্রতার বাণী মাহিরা মিকিয়ে রাগ দেখিয়ে বলে, দেখুন, আমার এই বইটা একদমই পছন্দ না, আমি জাস্ট টাইম পাসের জন্য নিয়েছিলাম, আপনি যেহেতু প্রয়োজন তাই আপনাকেও দিচ্ছি। বলেই ছেলেটিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটির হাতে বইটি এক প্রকার জোর করে ধরিয়ে দিয়ে সেখান থেকে গটগট পায়ে হেঁটে চলে আসে। অপরদিকে মাহিরা চলে যাওয়ার পানে তাকিয়ে ছেলেটি মুচকে আসে, মনে মনে বল বলে বসে, ইন্টারেস্টিং তো।